আপনারা দেখছেন আমরাই খবর এবং আপনাদের সঙ্গে আমি রয়েছি পারমিতা, আর আমার সাথে আজকে রয়েছেন আমাদের বিশেষ অতিথি অভিষেক কর, যার কথা এবং যার লেখা আপনারা প্রায় প্রত্যেকেই পড়েছেন বা শুনেছেন কখনো না কখনো, ফেসবুক প্রোফাইল বলুন বা হোয়াটসঅ্যাপে। যখনই কোনো প্রেমের কোর্স বা দুঃখের কোর্স লেখা হয়ে থাকে এবং সেটা যদি লাফালাফির তরফ থেকে শেয়ার হয়ে থাকে, তাহলে তার কোনো না কোনোতে অভিষেক করের নামটা নিশ্চয়ই ছোট্ট করে সব জায়গাতেই লেখা পড়তে পারবেন আপনারা। তো তাকে পেয়ে গেছি যখন, তখন তাকে জিজ্ঞেস করে নেবো, তার লেখা বইও আমরা পড়েছি অনেকে। তো প্রথমেই জিজ্ঞাসা করে নেবো যে এই লেখার ইন্সপিরেশন কার থেকে বা কাদের থেকে পাওয়া? মানে আমি না ঠিক ইন্সপায়ার্ড হইনি লেখার জন্য, মানে ব্যাপারটা একটুখানি কি বলবো, মানে ওই ফাঁকিবাজিটা কি করে যে সবাই স্কুলে কিছু না কিছু করে, আমিও এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে নাম নেব, তো আচ্ছা এলোকিউশন করবো, আবৃত্তি করতে যাবো। তো প্রথমে যাই হোক আবৃত্তি যখন করতে যাবো, একটা টিচার বলেছিলেন এরকম মেয়েলি গলা নিয়ে আবৃত্তি হবে না, খুব ডিমোটিভেটেড হয়েছিলাম। কিন্তু আরেকজন টিচার মানে যে মানে ফেরি গডমাদার আমার শাশ্বতী ম্যাম, আমাদের ইকোনমিক্সের টিচার ছিলেন, শাশ্বতী ভট্টাচার্য, তো উনি বললেন যে না না তুই কবিতা করবি, কি মিষ্টি গলা তোর, ঠিক আছে সে তো পেয়ে গেছে, কিন্তু আমি তো মানে মানে হাতের সামনে মোয়া পেয়ে গেছি, কিন্তু লোকের মানে আমি কবিতা মুখস্থ করব, মানে আমি তো নিজেই মানে ইতিহাসও মুখস্থ করতাম না, সেটাও বানিয়ে লিখতাম, তো মুখস্থ করবো এরকম তো করতে পারছিলাম না। তখন প্রথমবার নিজের কবিতা লেখা ক্লাস 10-এ, কিন্তু আমাদের স্কুলে বলা যেত না যে নিজের লেখা, বলতে হতো কবি অপরিচিত। তো ক্লাস 10-এ কবিতাটা লিখেছিলাম, লিখে মানে বেশ বড় একটা কবিতা, পণ প্রথার বিরুদ্ধে একটা কবিতা ছিল, তো ফার্স্ট হই। তারপরে লেখা বন্ধ, তারপরে এই ছোটখাটো প্রেম হতো, শায়রি লেখা, কুচ লেখা এরকম হতো। তাই বাংলায় ঠিক লিখতাম না, বাংরেজিতে লিখতাম, আমি কে এম আই, তুমি কে টি ইউ এম আই। কিন্তু 2013-তে একটা ম্যাসিভ ব্রেকআপের পরে আমার মনে হলো না, মানে প্রচন্ড ডিপ্রেসড, ঠিক আছে প্রচন্ড ডিপ্রেসড, খুব কান্নাকাটি, রাস্তায় বেরোতে পারতাম না, লোক এরকম করে গায়ে হাত দিলে আমি এরকম করে ছিটকে উঠতাম, এরকম একটা অবস্থা, বা পড়াশোনার দিকেও মাথা যাচ্ছে না। তখন আমি কি করলাম যে আই হ্যাভ টু এক্সপ্রেস থিংস, তো আমি এক্সপ্রেস করার জন্য লেখা শুরু করলাম 2013, তারপর 2016-তে লাফালাফি জয়েন, তারপর থেকেই চলছে এই আজকে এখন অবধি লিখে যাচ্ছি, মানুষ পড়ে যাচ্ছে। আচ্ছা, তো বই মেলাতে যাওয়া, বই কেনা এবং সেখানে বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা, মানে বই মেলাটা আড্ডারও একটা বিশেষ জায়গা, আমরা প্রত্যেকেই জানি। সেখানে গিয়ে নানা রকম ফুড স্টল থাকে, সেখানে ঘোরাফেরা, এবং প্রত্যেক বছর বই মেলাতে থিমও থাকে, সেই সমস্ত জায়গায় ডুব মারা, সেখান থেকে দাঁড়িয়ে লেখক হিসেবে সেখানে উপস্থিত থাকার যে জার্নি এবং অনুভূতি, সেটা যদি একটু শেয়ার করেন। আমরা যারা 90 দশকে মানে আমরা যারা 90 দশকে 90s কিড বলা হয়, 90 দশকে জন্মগ্রহণ করেছি, আমাদের হাত খরচ খুবই কম হতো, ঠিক আছে, মানে তুই তো আমার কলেজ জুনিয়র ছিলিস, তো আমি যখন কলেজ যেতাম আমার হাত খরচ ছিল 20 টাকা, ঠিক আছে, দিনে 20 টাকা, ঠিক আছে, 10 টাকা মেট্রো আসা যাওয়া ভাড়া, 5 টাকা, আর 10 টাকা যদি কিছু খেতে হতো। তো সেইখান থেকে জমিয়ে বইমেলায় যাওয়া মানে বুঝতেই পারছিস যে টাকা সেরকম নেই, তো খুব বাছাই করে বই কিনতে হতো, বা যে বইটা সব থেকে কম দাম সেরকম করে কিনতে হতো। এরকম ভাবে বই মেলা যাওয়া, বা পুরোনো বইয়ের স্টলগুলো থেকে বই কেনা, নতুন বইয়ের দোকানে শুধু গিয়ে দেখে আসা কোন বইটা, তারপরে পরে বাবার কাছে আবদার করা, বা বাবার পকেট থেকে টাকা চুরি করে কেনা, পরে গিয়ে কলেজ স্ট্রিট থেকে। হ্যাঁ, আমি কিন্তু খুব ভালো নই, চুরি করে করতাম বাবার পকেট থেকে টাকা। সেখান থেকে 2018 সালে বাবা মারা যান। বাবা মারা যাওয়ার পরে 2018 সালে ডিসেম্বর মাসে আমাকে হঠাৎ ফেসবুকে একজন প্রকাশক সৌরভ বিষয় মেসেজ করলেন যে আমি আপনার বই বার করতে চাই। এবার আমি তখনও জানতাম যে বই বার করতে হলে, মানে চারপাশে আর যে কজন বন্ধুদেরকে দেখেছিলাম, বই বার করতে হলে টাকা দিয়ে বই বার করতে হয়। যথারীতি একটা মধ্যবিত্ত পরিবারে বাবা মারা গেছে, তখন আমি মাস্টার্স করছি, আমার যে জমানো টাকা ছিল সেই টাকা দিয়ে মাকে ওষুধ কেনারই টাকা দিয়ে দিয়েছিলাম। তো আর সেই বলতে গেলে যে সত্যি বলতে গেলে 2018-তে যে আমি বই বার করব, নিজের বই বার করবো, সেই কনফিডেন্সটা আমার মধ্যে ছিল না। তখন সৌরভ বলে যে না, আমি আপনার বই বার করবো, আর আপনাকে 1 টাকাও দিতে হবে না, বরং আপনাকে আমি টাকা দেবো বই পাওয়ার জন্য, যেটাকে রয়্যালটি বলা হয় বই বার করানোর জন্য। 25শে ডিসেম্বর 2018-তে
গিয়ে পাণ্ডুলিপি জমা দেওয়া। তবে বই মেলায় গিয়ে বিশ্বাস কর, মানে আমি তো কখনো নিজেকে লেখক হিসেবে ভাবিও নি তখনও। তো আমি কি করতাম, বইয়ের স্টলে দাঁড়িয়ে থাকতাম না, নিজের বইয়ের স্টলে। অনেককে দেখেছি নিজের বইয়ের স্টলে দাঁড়িয়ে থাকে বইয়ের। আমি বন্ধুদের সাথে ঘুরে ঘুরে বেড়াতাম, কোথায় বাউল গান হচ্ছে, কোথায় খাবার পাওয়া যায়। তো বা চেনা পরিচিত বন্ধু যার একজনের বই বেরিয়েছিল, সে যে আমাকে হঠাৎ হিংসা করবে সেটাও আমি বুঝিনি। আমি তো তার স্টলে গিয়ে বসে থাকতাম, তো সে কিন্তু আমার স্টলে আসছে না। বুঝলাম যে হয়তো আসছে না, কিন্তু পরে গিয়ে বুঝলাম যে সে, মানে তার মধ্যে একটা হিংসে তৈরি হয়েছিল। কিন্তু কেন তৈরি হয়েছিল সেটা হচ্ছে আমার পাঠকদের জন্য। আর পাঠকরা আমার উপর এতটাই বিশ্বাস রেখেছিল যে প্রথম বই মেলার 10 দিনে 950 কপি বিক্রি হয়েছিল ক্লেভেজার কাউন্টার। অ্যান্ড তার জন্য ধন্যবাদ আমার প্রকাশককেও, সৌরভ বিষয়কেও, যে ওই রিস্কটা নিয়েছিল। তো জানতো না যে এতটা বই বিক্রি হবে। মানে রোজ বাড়িতে এসে স্টেটাস দেওয়া যে আউট অফ স্টক হয়ে যাচ্ছে বইটা, ওই সময়টা মানে প্রথম কিছু সবকিছুর অনুভূতিটা এত ভালো। তখন কিন্তু এত ফেসবুক রিচ, ইউটিউবে এত তখন আমার ইন্টারভিউ কেউ নিত না। যাই হোক, জার্নিটা মানে সত্যি ভালো, আবার অনেক স্ট্রাগলের। তবে আই এম প্রাউড, আমি নিজের উপরে ভীষণ গর্বিত যে আমি আজকে যেই জায়গায় দাঁড়িয়ে আছি সে নিজের স্ট্রাগলের জন্য। LGBTQ রেইনবো প্যারেড হয়, আজ থেকে 10-12 বছর আগে গেলেও কিন্তু সেই প্যারেড বা এই বিষয় নিয়ে কেউ কথা বলার কথা কিন্তু খুব একটা লোকজন ভাবতো না। সেখানে দাঁড়িয়ে তুমি সামনে থেকেই এই বিষয়গুলো সামনে এনেছো। তো সেখানে দাঁড়িয়ে LGBTQ সম্পর্কে কলকাতার মানুষ এখনো পর্যন্ত কতটা সচেতন তুমি দেখছো? দেখ, এখনো অব্দি কোনো ছেলে কোনো মেয়ে যদি একটুখানি মানে তাদের ওই বাইনারিতে থেকে যদি ছেলেদের মতো ব্যবহার না করে, ছেলে হয়ে মেয়ে হয়ে যদি মেয়েদের মতো ব্যবহার না করে এবং অপোজিট জেন্ডারের ব্যবহারটা করে, তাদেরকে মেয়েলি বা পুরুষালি বলাটা কিন্তু ওটা ব্যঙ্গ করে বলা হয়। মানে যে এই হাফ লেডিস বা মেয়েটাকে টম বয়, এগুলো কিন্তু ব্যঙ্গাত্মক বলা হয়। আর এটা এখনো বলা হয় আফটার এত কিছু, মানে সংবিধানের এত একটা ট্রেডমার্ক, একটা ল্যান্ডমার্ক জাজমেন্টের পর। আর কলকাতার মানুষ কতটা সচেতন, আমি পশ্চিমবঙ্গের তো সব জায়গায় ঘুরিনি, কিন্তু কলকাতার মানুষ সচেতন শুধু ফেসবুকে, বা সচেতন শুধু সোশ্যাল মিডিয়ায়, বা সচেতন শুধু মিডিয়াতে। সামনাসামনি সত্যিই সচেতন নয়। কারণ সত্যি কথা মানে যদি রিকল করতে হয়, 2018-তে 6 সেপ্টেম্বর 377 আর্টিকেল 377 সুপ্রিম কোর্ট রিপিল করলো। লোকে বললো 100 বছরের একটা লড়াই, সেটা জিত হলো। আমি তখন মাস্টার্সের পরীক্ষা দিচ্ছি, কলেজের অ্যাসাইনমেন্ট দিচ্ছি। আমার এইচওডি এসে বললো, অভিষেক আজকে তুমি ছুটি নাও, আজকে তোমার লড়াইয়ের মানে জিত, মানে শুরু হলো তোমার লড়াইয়ের। হিউম্যান রাইটসের আমাদের এই ডিপার্টমেন্ট রবীন্দ্র ভারতীর পায়েল রয় চৌধুরী, তারপরেই সেই বাড়ি পুজোর মহালয়ার দিন আমাকে তোর ওই ময়দান ওই আর্মি যে ইয়েটা রয়েছে, রোডটা রয়েছে, ময়দান মেট্রো স্টেশন, তো হ্যাঁ, ময়দান মেট্রো স্টেশনের পিছনের দিকে যে রাস্তাটা রয়েছে, আমার যেহেতু তোর মেট্রোর মানে পার্সটা আমি নন্দনে ফেলে এসেছিলাম, আর আমরা হাঁটতে হাঁটতে পার্ক স্ট্রিটের থেকে মেট্রো ধরছিলাম। কেন হাঁটতে হাঁটতে পার্ক স্ট্রিট থেকে মেট্রো ধরছিলাম? কারণ তখন আমরা কেউই কামাই না। আমরা যদি রবীন্দ্র সদন থেকে পার্ক স্ট্রিট অব্দি যাই, তাহলে আমার যে বন্ধুরা দমদম অব্দি যায়, ভাড়াটা একটু কম হতো। এটা লজিক্যাল। এবার তো আমার বন্ধুরা গিয়ে দেখে যে ওরা মেট্রো পেয়ে গেছে, মানে ওরা ঢুকে গেছে মেট্রো স্টেশনের মধ্যে, তাদের কাছে কার্ড ছিল। কিন্তু আমার কাছে কার্ড ছিল না, আমি রোজ ওই টোকেন কিনেই যেতাম। কারণ তখন সবে বাবা মারা গেছে, আমি মাস্টার্স করছি, টিউশন করে যতটুকু আমার হাত খরচ, আমি সোজা আবার হাঁটা দিই দিয়ে আমি ভাস্করদার দোকানে যাবো, ফোন করে দিই ভাস্করদাকে যে ভাস্করদা আমার ফোনটা কি আছে তোমার, আমার পার্সটা কি আছে তোমার দোকানে? তো ভাস্করদা বললো হ্যাঁ আছে, তুই চলে আয়। এবার আমি ওই রাস্তাটা নিই, বিকজ দ্যাট ওয়াজ দি ইজিয়েস্ট ওয়ে। ওটা দিয়ে আমি এলিয়েট পার্কের পাশ দিয়ে বেরিয়ে সোজা রবীন্দ্র সদন চলে যেতে পারি। আমি ওই রাস্তাটা দিয়ে একা হাঁটছিলাম, বিশ্বাস করার সব থেকে বড় কথা, আমাদের প্রশাসন থেকে কোনো ওখানে বোর্ড লাগানো ছিল না যে রোড ওয়াজ প্রহিবিটেড, কোনো আলো লাগানো ছিল না। আমি একা হাঁটছিলাম। ময়দান থানার দুটো পুলিশ আমাকে সেই সময় 2018 সালে ময়দান থানার দুটো পুলিশ আমাকে ধরে মারধর করা শুরু করে। বলে যে না, যেহেতু আমি মেয়েলি বা দেখতে মেয়েলি, তাই জন্য আমি ওখানে নিশ্চয়ই কোনো যৌনকর্ম করতে যাচ্ছি। মানে এই কনসেপ্টটা রয়েই গেছে যে একজন মেয়েলি পুরুষ মানেই সে যৌন কর্ম করতে যাচ্ছে, না হলে কোনো একটি পুরুষকে মানে ফিজিক্যালি
হ্যারাস করবে, মোলেস্ট করবে, মা তারা যে কোনো পুরুষের সামনে গিয়ে মানে পুরুষের কাছে সাথে সেক্সুয়াল রিলেশনশিপ করতে চাইবে, এটাই কিন্তু একটা ভাবধারা রয়ে গেছে। তাছাড়া যেহেতু আমি লেখক, আমার লেখা পছন্দ হলো না, আমার রাজনৈতিক মতাদর্শ কারোর পছন্দ হলো না, বা ধর আমার সাজগোজ পছন্দ হলো না, বা ধর আমার ফেমিনিস্ট যে ভাবটা বা আমার যে নারীদের প্রতি আন্দোলন, নারীদের হয়ে যে আন্দোলনটা, সেটা পছন্দ হলো না, সেই সব কিছুকেই যদি কোনো মানুষকে বিরোধিতা করতে হয়, তারা প্রথমেই শুরু করবে আমি হচ্ছি একজন গে, আমি হচ্ছি একজন ছক্কা এই ভাষাগুলো ইউজ করা হয়। বা ধর জোশ টক্সে যখন আমার ইন্টারভিউ বেরোয়, সেখানে যখন আমি আমার ছোটবেলা সেক্সুয়াল অ্যাবিউজের কথা নিয়ে বলাবলি করি, সেখানে গিয়ে শুধুমাত্র যে বলবি যে যারা ধর অশিক্ষিত বা যারা ধর অত সচেতন নয় সেই মানুষ নয়, খুব বড় বড় নামি দামি যারা ফেসবুকে লেখালেখি করছে, তারাও আমাকে জিজ্ঞেস করে, মানে আমার যে ওই মানে মোলেস্টেশনের ঘটনা রয়েছে সেটাকে নিয়ে খিল্লি করা শুরু করে। এখনো খিল্লি হয়, এখনো লোকে মানে আমি যেহেতু এটা একটা মিডিয়া চ্যানেল, আমি আরেকবার ক্লিয়ারলি বলতে চাই, আমি ওখানে কোথাও কিন্তু জোশ টক্সের ভিডিওতে বলিনি যে মোমবাতি ইনসার্ট করা হয়েছিল। আমি বলেছিলাম যে আমার সাথে মোলেস্ট করেছিল, যে আমার উপরে মোলেস্টেশনটা করেছিল, সে আমাকে আমাদের লোডশেডিং হয়ে যাওয়ার জন্য আমাদের দোকান থেকে আমাকে মোমবাতি দিতে এসেছিল, কারণ আমি মা ভাবতো যে আমি মোমবাতি জ্বালাতে পারি না, অত অল্প বয়স তো, আর আমি সত্যি দেশটাই জ্বালাতে পারতাম না, বা খাটের সামনে মোমবাতি ছিলাম না, তো লোডশেডিং হয়ে যাওয়ার জন্য মা মোমবাতি পাঠিয়েছিল যে সে একটু ঘরে গিয়ে মোমবাতিটা ধরিয়ে দেবে, দিয়ে আবার আমাকে তালা মেরে দোকানে অব্দি চলে যাবে। কিন্তু এইটাকে লোক এইভাবেই ইয়ে করে যে আমাকে নাকি মোমবাতি দিয়েই রেপ করা হচ্ছে। আমি জানি না আমি এটা কোথায় বলেছিলাম, কোথায়, আর সেটাকে খিল্লি হিসেবে লোকে এরকম করে আমার নামের পাশে মোমবাতি বাসা বলে লেখে। আমি এটা প্রশ্ন করতে চাই, এই সেম জিনিসটা যদি একটা মেয়ে বলতো যে তার সাথে একটা মোলেস্টেশন হয়েছে, তার বা সে যদি ধরো একটা অবজেক্টের নাম বলতো, আপনারা বলতে পারতেন তো ঠিক তাই সেই অবজেক্টটা নিয়ে তার সাথে ইয়ার্কি মারতে পারতেন তো? না, কারণ আলটিমেটলি তো আমি বডি দিয়ে একটা ছেলে, আর এই সমাজে ছেলেদের আবার ধর্ষণ হয় নাকি? ছেলেদের তো চরিত্রই হয় না, সেটা আবার দর্শন কি করে হবে? তো কলকাতার মানুষ সচেতন কিনা জানি না, কিন্তু কলকাতার মানুষ এখনো সংবিধানের থেকে, আমাদের সংবিধানের থেকে 100 বছর পিছিয়ে আছে। আচ্ছা, তো তুমি রাস্তা দিয়ে চলাফেরা করো বা এতগুলো ঘটনা তুমি বললে, সেখানে দাঁড়িয়ে 2018-র পর গিয়ে এখন দাঁড়িয়ে রয়েছে আমরা 2021-এ, সেই এই 3 বছরের মধ্যে কোনো পরিবর্তন দেখেছো? মানে লোকজন বাকিদের সাথে কিভাবে ডিল করে? মানে ধরো কেউ সামনে এসে বললো যে সে লেসবিয়ান বা সে গে, তখন তার সাথে তারা ডিল করে কিভাবে? এমনি নর্মাল বন্ধু বান্ধবদের সাথে কি ডিল করে? ধরো একটা 10 জনের বন্ধুর গ্রুপে রয়েছে কেউ একজন, সেই 10 জন বন্ধু বান্ধবদের সাথে সামনে গিয়ে, বন্ধুদের সাথে তো আমরা সব রকম কথাই আলোচনা করে থাকি, তো সেই সব রকম কথা আলোচনার মধ্যে দিয়ে যদি কেউ নিজের কথাটা বলে আসে যে সে বুঝতে পারছে যে সে গে বা লেসবিয়ান বা LGBTQ এর মধ্যে কোনো একটা প্রজাতির মধ্যে সে পড়ে, সেখানে লোকজন ডিল করে কিভাবে? দেখ, এই প্রজন্ম মানে এই ধর 18 থেকে এই 30-35 মিনিমাম 40 বছর অব্দিও যার জেনারেশনটা রয়েছে, তারা ভীষণ সহিষ্ণু। তারা বিশ্বাস করে শুধু সহিষ্ণু নয়, তারা ভীষণ অ্যাকসেপ্টেড, মানে অ্যাকসেপ্টেন্সটাও তারা ভীষণ দেয়, মানে তাদের সত্যি ওটা আলাদা করে অন্য কোনো চোখে দেখে না। মানে আমি তো দেখেছি আমার বন্ধু মহল খুব মানে এই যে আমি গে হয়েছি বলে সেটা নিয়ে আমাকে ও বাবা তুই গে হয়েছিস সেই উল্লাস, সেটাও নয়। আমি অ্যাজ নর্মাল, যে ওরা যেরকম অ্যাজ স্ট্রেট অ্যাজ নর্মাল, আমি সেরকম অ্যাজ গে অ্যাজ নর্মাল ইন দ্যাট গ্রুপ। তো এইখানে আমাকে কোনোদিনও বিশ্বাস করে রাস্তায় সেই রকম ভাবে খুব অল্প রেয়ার কেসেস ছাড়া টঙ্কিটকরি খেতে হয় না, ঠিক আছে, হয় না। আর টঙ্কিটকরি মানেই তো লোকে ভেবে রাখে যে শুধুমাত্র ওই 20 থেকে 25 বছরের একটা জেনারেশনের, আর তার উপরে স্পেসিফিক্যালি শুধুমাত্র ছেলেরাই করে। কিন্তু সত্যি কথা বলতে গেলে নিজকে হাসি আমি মহিলাদেরকে দিতে দেখেছি, তাও আবার মানে ধরো মধ্যবয়সী মহিলারা। কোনোই কিন্তু আমি মানে মধ্যবয়স্ক পুরুষদের কি মানে 40 ঊর্ধ্বে বা 45 ঊর্ধ্বের লোককেই মারতে দেখেছি। মানে একদিন আমি এটা 2018-র আগে একটা কেস, আমি জুতো খুলে মেট্রোতে একদিন চড়িয়ে দিয়েছিলাম একটা লোককে, জুতো খুলে, আর সে হয়তো আমার বাবার থেকে বড় ছিল বয়স।
তো এখনো মানে সেখানে দাঁড়িয়ে সত্যি বলতে গেলে যে মানে খুব বেশি মানে কলকাতার মানে এই কলকাতার মেইন জায়গাগুলোতে মেট্রোপলিটনে খুব বেশি হ্যারাসমেন্ট হয়তো সহ্য করতে হয় না, অনেকটা হয় না, মানে লোকের থেকে বা হিস্ট্রি থেকে যে যে খবরগুলো শোনা। কিন্তু আবার কি বলতো রাস্তায় ওই যে মানে আবার যদি যারা ধর হ্যারাস করে তারা হ্যারাসটা খুব বাজেভাবেই করে, মানে কাউকে গিয়ে মানে যে গিয়ে মানে এখনো কনসেপ্টটাই হচ্ছে কলকাতায় যে সে ছক্কা সে হিজড়া। অ্যান্ড সব থেকে বড় কথা ছক্কা হিজড়াটা কিন্তু কোনো গালাগালি নয়, এটা একটা পেশাই। এই যে তুই যেরকম সাংবাদিক হিসেবে একজন তোর একটা পেশা, আমি যেরকম লেখক হিসেবে এটা আমার একটা পেশা, হিজড়া ব্যক্তিটাও একটা পেশা। হ্যাঁ তারা দায়ে গিয়ে করে, তাদের আর কোনো চয়েস ছিল না, সেই চয়েসটা কিন্তু আমাদের প্রশাসন আমাদের সমাজ দেয়নি, তাদেরকে পড়ার সুযোগটা দেয়নি, তাদেরকে ইকুয়াল অপরচুনিটির সুযোগটা দেয়নি, সেই চয়েসটা কিন্তু তারা নিজেরা নিয়ে নেয়নি। মানে এই যে আমরা যেরকম আমি লেখক হওয়ার চয়েস করতে পেরেছি, তুই সাংবাদিক হওয়ার চয়েস করতে পেরেছি, ওদেরকে ওটা চয়েস করতে ওদের কাছে চয়েস ছিল না, ওদেরকে পেটের দায়ে করতে হয়েছে। মানে একটা বয়স অবধি বয়স টু বয়সটা ম্যাটার করে ডিলিংটা, যে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যে কে কিভাবে ডিল করবে। মানে যারা মানে তোমার কথা অনুযায়ী যেটা বুঝলাম ছোট করে যে 18 থেকে 40 বছরের বয়স্ক ব্যক্তিরা তারা এই বিষয়গুলো মূলত বেশি সহিষ্ণু, হ্যাঁ মূলত বেশি সহিষ্ণু। এছাড়া তার বাইরে তার ঊর্ধ্বে যারা রয়েছে তাদের কাছে বিষয়টা এখনো খুব একটা অ্যাকসেপ্টেবল এখনো অবধি হয়নি। এবার হ্যাঁ এবার ধর এবার তুই যদি 18 থেকে 40 বছরের মধ্যেও যাস তাহলে হচ্ছে সেই এরিয়ার যেখানে তোর এডুকেশন একটু কম, সচেতনতা একটু বেশি একটু কম, ধর্মীয় দলাদলি যেখানে একটু বেশি, সেটা যে কোনো ধর্মই হোক, আমি কোনো স্পেসিফিক্যালি ধর্ম বলছি না, যে কোনো ধর্মই যদি একটু দলাদলি বেশি বা ধর্মান্ধতা বেশি তারা একটু বেশি করে, নিশ্চয়ই করে, এরিয়াগুলোতে করে, তারা বুঝতেই চায় না, বোঝাতেই চায় না, সেটা করে। কিন্তু মূলত এখন দেখতে গেলে ওই 18 থেকে 40 বছরের জেনারেশন, যাকে মেইন জেনারেশন প্রজন্ম হিসেবে ধরা হয়, দ্য হাইলাইটেড জেনারেশন, মিলেনিয়াল বলা হয় যাদেরকে, তারা ভীষণ সহিষ্ণু, অ্যাটলিস্ট কলকাতার মানুষটা তো ভীষণ সহিষ্ণু। এটা গেল মোটামুটি সোসাইটির কথা বা আমাদের আশেপাশে পথ চলতি ব্যক্তি যাদের আমরা দেখি তাদের সাথে রিডিং এর কথা। এবারে আসছি ফ্যামিলির কথা, কারণ আমরা ছোটবেলা থেকে পড়েছি যে কিভাবে একটা সমাজ গঠন হয়, একটা ফ্যামিলি কতগুলো ফ্যামিলি কয়েকটা লোক মিলে একটা তৈরি হয় ফ্যামিলি, কতগুলো ফ্যামিলি মিলে তৈরি হয় একটা সোসাইটি, এবং সেই সোসাইটি থেকে বাড়তে বাড়তে সেটা যায় বিধানসভা, তারপর তৈরি রাজ্য, এই সমস্ত। তো সেখানে মূল ভিত্তা হচ্ছে ফ্যামিলি। সেই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি লেসবিয়ান বা আমি গে এই কথাটা নিজের পরিবারের লোকজনদের সাথে সামনে বলাটা কতটা স্বাভাবিক হয়েছে এবং ফ্যামিলির লোকজনদের অ্যাকসেপ্টেন্সটা কতটা সাবলীল হয়েছে? দেখ সব থেকে বড় কথা হচ্ছে শুধুমাত্র আমি এখানে বলে যাচ্ছি আমার চয়েস, আমি এটা এইভাবে পারফর্ম করি, এটা আমার কোনো দোষ নয়, এটা কিন্তু একদম ঠিক। কিন্তু এটাও যে মানে মেনে নিতে হবে যে সমাজকে পাল্টাতে তো একটা সময় লাগে, এবং ফ্যামিলিকে পাল্টাতে আরো বেশি সময় লাগে। মানে কেন আমি মেনে নিতে পারবো, মানে আমি একজন প্রতিবন্ধী মানুষকে দেখে, প্রতিবন্ধী আমি কিন্তু আবার বলে রাখি আমি কোনো প্রতিবন্ধী মানুষ বা কে ছোট করছি না, বা প্রতিবন্ধী মানুষের সাথে কোনো সেক্সুয়াল মাইনরিটি মানুষকেও এক করছি না, আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বলছি যে ধর কোনো প্রতিবন্ধী মানুষকে দেখে সহানুভূতি দিতেই পারবো, কিন্তু আমার ঘরে যদি কোনো একটা প্রতিবন্ধী সন্তান জন্ম নেয় আমি কিন্তু তার প্রতি প্রথমেই বিরক্ত হব, ভগবানের প্রতি বিরক্তি জানাবো, এটা কিন্তু হয়ে থাকে। ঠিক সেই রকম ভাবেই একটা ফ্যামিলিতে না মেনে নেওয়াটা অনেকটা কঠিন। মানে আমিও এখনো বিশ্বাস করে আমি এই নেল পলিশ করে বেরোচ্ছি, কানে দুল পরছি, ব্রা কিনেছি, গায়ের ছবি দিচ্ছি, মা ছবি দিয়েছি জাস্ট একটা মানে এই বডি শেমিং এর বিরোধিতা করার জন্য, সেটা আমার মা দেখেছে। তবুও আমি কিন্তু এখনো অব্দি শিওর নই আমার মা কতটা মেনে নিতে পেরেছে। এখন আমার মনে হয় যে কোনো একদিন হয়তো সকালবেলা উঠে মা বলবে মা ধর খুব কাঁদছে, আমি তো চাইনি আমার ছেলে এরকম। তো এই মেনে নেওয়ার ব্যাপারটার কোনো এখনো সমীক্ষা তৈরি হয়। এবার হচ্ছে ধর আমরা যখন মা বাবা হবো আমরা হয়তো আরেকটু বেশি তার ভালো করে মেনে নেবো, কারণ আমরা এতটা কিছু জানতে পারছি। তাই জন্য আমার বলা উচিত যে যখনই ফ্যামিলিকে জানাবে, সে তুমি লেসবিয়ান হও, তুমি গে হও, বা ধরো তুমি এটাও জানালে যে আমি বিয়ে করব না, আমি স্ট্রেট কিন্তু আমি বিয়ে করব না, বা আমি লিভ ইন করবো, যখনই জানাবে তখনই নিজেকে আর্থিকভাবে স্বাবলম্বী হবে।
প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে, সে লেসবিয়ান, গে, মুসলিম, দলিত, হিন্দু, ব্রাহ্মণ, যেই হোক, তোমার নিজের যদি রাইট তোমাকে চয়েস করতে, তার আগে ইকোনমিক্যালি স্টেবল হতে হবে, ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। কারণ যদি মা বাবা বলে যে আমি মেনে নিতে পারছি না, তুমি আমার পয়সায় খাচ্ছ, বেরিয়ে যাও বাড়ি থেকে, সেটার জন্য যেন তোমার একটা জিনিস করে থাকে। অনেক ক্ষেত্রেই তো হয় যে এখন অব্দি ইন্টারকাস্ট ম্যারেজ, ইন্টারকাস্ট ভালোবাসা নিয়ে অনেক প্রবলেমস আছে, ঠিক আছে? মানে তুই ব্রাহ্মণ ও কায়স্থ, সেটা তো বিয়ে করার জন্য মা বাবা মেনে নিতে পারে না, সেটাও জানানোর জন্য আমার মনে হয় ফ্যামিলির সাথে তো আর লড়াই করা যায় না, আর সবসময় ফ্যামিলিকে কোমরে বেঁধে মানে পুলিশের দড়ি বেঁধে টানতে নিয়ে যায়। এই জন্য একটা ইমোশনাল বন্ডিংটা এখানে কাজ করে, মানে আমি একটা বাইরের লোককে বাজে কথা বলতেই পারি, কিন্তু ফ্যামিলিকে বলতে পারি না। তো তাই জন্য আমার মনে হয় যে ইকোনমিক্যাল স্টেবিলিটি, ইন্ডিপেন্ডেন্সটা খুব দরকার। আজকেও আমার মা যদি সত্যি মেনে নিচ্ছে, তার কিন্তু সব থেকে বড় প্রধান কারণ হচ্ছে আমি আমার মায়ের থেকে টাকা নিয়ে কিছু করছি না, এক, আমি আমার ঘরে টাকা দিচ্ছি, দুই, আমার যে আয় করার ধরনটা বা আয় করার রাস্তাটা, সেটা সামাজিকভাবে অ্যাক্লেম, মানে সমাজের কাছে আমি খারাপ কিছু করে আমি টাকা কামাচ্ছি না। এই তিনটে জিনিস কিন্তু আছে বলেই কিন্তু আমার মা মেনে নিচ্ছে। এটা মেনে নিতে হবে, এটা আমাকে, মানে এটা যে শুধুমাত্র আমার প্রতিবাদের জয় সেটা নয়, আমার ইকোনমিক স্টেবিলিটির জয়, ইন্ডিপেন্ডেন্সের জয়। তাই জন্য মানে সেখান থেকে তাহলে বলতে হবে যে সব ক্ষেত্রেই তুমি যাই সব ক্ষেত্রে, জীবনে যে কোনো স্তরে দাঁড়িয়ে ফ্রি, মানে যে কোনো ফ্রিডম পেতে গেলে তোমাকে দুটো জিনিস রাখতে মানতে হবে, এডুকেশন ইজ মাস্ট, অ্যান্ড এডুকেশনের পরে এমপ্লয়মেন্ট ইজ মাস্ট। প্রত্যেকটি মানুষকে স্বাবলম্বী হতে হবে, প্রত্যেকটি মানুষকে। 377 ধারা নিয়ে এখনো কিন্তু অনেকের মধ্যে অনেক কনফিউশন রয়েছে, যেহেতু তুমি হিউম্যান রাইটস নিয়ে পড়েছো এবং সেখানে অনেক রকম আইন কানুন, তোমরা যখন এই বিষয়টা নিয়ে লড়াই করেছো, সেহেতু এই বিষয়টার সম্পর্কে তোমরা ভালো জানবে। কেউ কেউ বলে থাকে যে 377 ধারা এখন অ্যাপিল হয়ে গেছে, এখন সব হতে পারে, আবার কেউ কেউ বলে 377 ধারা রদ হয়েছে। তো এই দুটো বিষয় তো কমপ্লিটলি অপোজিট। তো বিষয়টা কি, 377 ধারা মূলত কি এবং সেটার কি ইমপ্লিমেন্ট হয়েছে? দেখ, আমি না এখানে কোনো কনস্টিটিউশন ভাষা বলছি না, আমি লেম্যান ভাষায় বলছি যাতে মানুষের বুঝতে সুবিধা হয়। 377 ধারা একটি ল, ব্রিটিশ রুল ছিল, ব্রিটিশ ল ছিল, পেনাল কোড, ব্রিটিশ পেনাল কোডের ল ছিল। এটা কেন দেয়া হয়? কারণ এটা হচ্ছে অ্যানিম্যাল অ্যাবিউজ। অ্যানিম্যাল অ্যাবিউজকে, মানে কি হতো অনেক সময়, মানে যে সময় যুদ্ধের সময় অনেকে অনেক দিন ধরে বাড়ি যেতে পারতো না, তারা কি করতো, সেই ওয়ারে যেই সব জন্তু জানোয়ারগুলো ইউজ করা হতো, তখন তো আর সবসময় গাড়ি করে যুদ্ধ হতো না, ঘোড়ার পিঠে যুদ্ধ হতো, হাতির পিঠে যুদ্ধ হতো, তাদেরকেই ধর্ষণ করতো। ধর্ষণ করলে এদিকে ব্রিটিশ সেনা কি দেখছে, ধর্ষণ করতো আমাদের, ওদের কাছে কিন্তু অ্যানিমেল সহিষ্ণু ছিল না, ওদের কাছে হচ্ছে ওদের ওয়ারের একটা করে রিসোর্স কমে যাচ্ছে। তাই জন্য এরা এই ব্রিটিশ পেনাল কোড, মানে এই 377 ধারাটা লাগু করে। সেইটাকে কিছু যখন অ্যামেন্ড করা হয়, সেটাকে অ্যামেন্ড করা কেন হচ্ছে, যে এই যে চাইল্ডকে সেক্সুয়াল অ্যাবিউজ, বা যে সেক্সুয়াল অ্যাবিউজে তোমার ডিরেক্ট জেনিটালস ইউজ হচ্ছে না, মানে ধর ডিরেক্ট জেনিটাল মানে দুটো ডিরেক্ট লিঙ্গ ইউজ হচ্ছে না, অন্য কিছু জিনিস দিয়ে ইউজ করা হচ্ছে। এইবার এইটাকে কিছু মানুষ এটাকে গে হিউম্যান রাইটস, গে রাইটসের দিকে বিরুদ্ধে টেনে নিল। কেন? কারণ তাদের রিপ্রোডাক্টিভ সিস্টেম হয় না, মানে তখন কি বলছে যে 377 দ্বারা তখনই বলছে যে কোনো যৌন মিলন যেটা দ্বারা দিয়ে কোনো রিপ্রোডাকশন হচ্ছে না, কোনো মানে বাচ্চা জন্ম নিচ্ছে না, সেটাকেই ওরা বিরোধিতা করতে শুরু করলো। তারপর এখন 6 সেপ্টেম্বর 2018-তে দি ল্যান্ডমার্ক জাজমেন্টের উপরে 377 কিন্তু পুরোপুরি রিপিল হয়নি। কি হয়েছে, যে দুটো সমকামী মানুষ, সমলৈঙ্গিক মানুষ, বা দুজন বিপরীতকামী মানুষও, তারা কোনো মানে রিপ্রোডাকশনের চিন্তাধারা ছেড়েও সেক্স করতে পারে। 377 যদি লাগু থাকতো তাহলে কিন্তু কন্ডোমের ব্যবহারটাও এটা মেনে নেওয়া হতো না, ওটাও কিন্তু 377 এর আগেনস্টে ছিল। তো এই লসগুলো উঠে গেল, কিন্তু 377 কেন রয়ে গেছে এখন অবধি, যাতে অ্যানিমেল রেপ বন্ধ হয়, চাইল্ড অ্যাবিউজ, কারণ চাইল্ড রেপও বন্ধ হয়, চাইল্ড রেপও ওটার আগেনস্টে করছে, কারণ ওটা দিয়ে চাইল্ডদেরকে যদি রেপ করা হয় তাহলে রিপ্রোডাকশন হচ্ছে না। তো চাইল্ড রেপ যাতে বন্ধ হয় বা চাইল্ড মোলেস্টেশন যাতে বন্ধ হয়, আর অবজেক্ট ইনসারশন এটা বন্ধ হয়।
সেই জন্য 377 কিন্তু মানে যারা মনে করে 377 ইজ গে, মানে অ্যান্টি গে লজ, অ্যান্টি এলজিবিটিকিউ লজ, না এটা নয়। আমরা না মানে পড়তে চাই না, জানতে চাই না কেন হয়েছিল, কিসের জন্য হয়েছিল। আমার মনে হয় সংবিধানের যদি আমরা প্রত্যেকটি লকে ঠিক করে করি তাহলে কিন্তু মনে হবে না সংবিধান ভুল, ইমপ্লিমেন্টেশনটা ভুল। কারণ আইন যেরকম থাকে, আইনের তো ফাঁক থাকে, আর যে মানুষগুলো খারাপ করে তারা সেটাকে খারাপ করবেই, খারাপ হিসেবে নেবে। তো 377 এখনো রয়ে গেছে, কিন্তু 377 আওতায় কোনোভাবেই সমকামীদের যৌন ক্রিয়া বা কোনো বিপরীত কামী যৌন ক্রিয়া যেখান থেকে বাচ্চা বা কোনো রিপ্রোডাকশন মানে উৎপাদিত হয় না, হোক বা না হোক, সেটা বাদ দেওয়া হয়েছে। মানে তার মানে ইউ মানে এই লটা বলছে ইউ ক্যান ফ্রিলি হ্যাভ সেক্স উইথ আ পারসন ইউ ওয়ান্ট within their consent and maintaining a minimum level of privacy. এর পরের প্রশ্ন হচ্ছে যে তুমি বললে যে তুমি হিউম্যান রাইটস নিয়ে মাস্টার্স করেছো, তো সেখান থেকে হিউম্যান রাইটস এর মধ্যে এলজিবিটিকিউ রাইটসও রয়েছে। তো সেখানে এলজিবিটিকিউ রাইটস এর মধ্যে লোকজন যেহেতু এলজিবিটিকিউদের শুধুমাত্র দেখে একটা তাচ্ছিল্যের নজরে, সেখান থেকে দাঁড়িয়ে তারা অনেকেই জানে না যে তাদের কি কি অধিকার রয়েছে, তারা কি কি করতে পারে এবং কি কি করতে পারে না, সেগুলো কি কি সেটা যদি একটুখানি তুমি বলে দাও যে এলজিবিটিকিউ যে সম্প্রদায় তারা কি কি রাইটস উপভোগ করে, কি কি রাইটস এনজয় করে। সবচেয়ে বড় কথা হচ্ছে LGBTQH+, আরো অনেক কিছু রয়েছে। আমি শব্দ বা ফ্রেজটা ব্যবহারই করি না, আমি মানুষই ব্যবহার করি, তাই জন্য আমার বলতে একটুখানি নড়বড় হয়ে গেলাম। তাদের প্রত্যেকটি রাইটস প্রত্যেকটি মানুষের মধ্যেই আছে। ইউ হ্যাভ দ্য রাইট টু এডুকেশন, রাইট টু লিভ, রাইট টু ড্রেস হোয়াট ইউ ওয়ান্ট, এগুলো যে কোনো মানুষের আছে। আর শুধুমাত্র এলজিবিটিকিউ বলে রয়েছে বা নেই এরকম নয়, এগুলো মাথায় রাখতে হবে। প্রত্যেকটি মানুষের যা বেসিক মানবাধিকার গুলো রয়েছে সেগুলো প্রত্যেকটি এলজিবিটিকিউ মানুষেরও রয়েছে, কিন্তু যেগুলো নেই সেগুলো হচ্ছে এখনো অব্দি আমাদের হিন্দু ম্যারেজ অ্যাক্ট যেটা ইন্ডিয়াতে চলে বা আরো অন্য ম্যারেজ অ্যাক্টে এখন অব্দি দুটো মানুষ লিগালি বিয়ে করতে পারছে না, দুটো সমলিঙ্গিক মানুষ বা সমকামী মানুষ লিগালি বিয়ে করতে। হ্যাঁ, ওটা কি লিগালি হচ্ছে, ওটা কিভাবে পাচ্ছিস এটা বুঝতে হবে। আমরা যে বিয়ের খবরগুলো তোরা করছিস, তখন কিন্তু তিস্তা বা ওরা কিন্তু আর কিন্তু সমলিঙ্গিক নেই, ওরা কিন্তু চেঞ্জ করে নিয়েছে, তাদের ভোটার আইডি কার্ড কিন্তু তাদেরকে মেয়ে বলেই দেখাচ্ছে। তো তখন তো তারা তো দুটো বিপরীত বাইনারিতে চলে যাচ্ছে, যাতে বিপরীত বাইনারি, তাই জন্য তো বিয়েটা লিগাল হয়ে যাচ্ছে। তোরা অনেকের বিয়ে দেখেছিস, তোরা যাদের বিয়ে দেখেছিস তারা কিন্তু অলরেডি দে হ্যাভ চেঞ্জড ইনটু অ্যানাদার সেক্স। এখন অবধি ইন্ডিয়াতে সমলিঙ্গিক বিবাহ, সামাজিকভাবে বিবাহ বা আইনগতভাবে বিবাহ নয়, মানে স্বীকৃতি পায়নি। কিন্তু দুটো সমলিঙ্গিক মানুষ, সমলিঙ্গিক শব্দটা বাদ দিলাম, দুটো প্রাপ্তবয়স্ক মানুষ তাদের নিজের ইচ্ছায় যদি একসাথে থাকতে চায় তারা থাকতে পারে। এলজিবিটিকিউ মানুষদেরকে আয়ত্তায় করা মানুষদেরকে কোনোভাবেই তুমি পারিবারিক সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারো না। দে হ্যাভ দ্য রাইটস টু হ্যাভ দেয়ার পেট্রিয়ার্কাল প্রপার্টিজ। তো মানে কোনোই আলাদা করে কিছু নাই, শুধুমাত্র এলজিবিটিকিউ রাইটস গুলোকে কেন আলাদা করে এলজিবিটিকিউ রাইটস বলা হচ্ছে, তাদেরকে সেম মানবাধিকারই দেওয়া হচ্ছে, কিন্তু তাদেরকে যে রাইটসগুলো থেকে বঞ্চিত করা হচ্ছে সেগুলোই তাদের সামনে আবার করে পেশ করে দেওয়া আছে, পরিবেশন করে দেওয়া আছে। মাথায় রাখতে হবে আমাদেরকে, সকল মানুষকে রাইটস কিন্তু আমাদেরকে কেউ দেয় না, এটা আমাদের মৌলিক অধিকার। সরকার, প্রশাসন, সংবিধান এদের দায়িত্ব হচ্ছে আমাদের সেই রাইটসগুলোকে সুরক্ষা করা। মানে আমাকে রাইটস দিয়েছে বলে আমি তোমাকে ভোট দেবো সেটা নয়, আমার রাইটস তুমি প্রোটেক্ট করছো বলে আমি তোমাকে ভোট দেবো। ট্রান্সজেন্ডারদের ক্ষেত্রে কিন্তু সেই ভোটাধিকারের ব্যাপারটা খুব একটা দেখা যায় না, যে কোনো বুথে গিয়ে তারা ভোট দিচ্ছে বা না হয় দেখা যায়। এখন থার্ড জেন্ডার হিসেবে কি হয় বলতো, দেখা যায় না। তাদের তো আলাদা করে ভোটাধিকার রপ্ত করা হয়েছিল এরকম তো কিছু নয়, তাদের ভোটাধিকার ছিলই, কিন্তু মানুষ দিতে না। এই তুই কিসের ভোট দিবি, তুই কতটা পড়াশোনা, আরে মেয়েদেরকে ভোট দিত, মেয়েদেরও তো কি আলাদা করে ভোটের রাইটস কি আলাদা করে ছিল না এরকম তো নয়। এখনো তো তোর কানে কানে তুই আরেকটু কোনো গ্রাম বাংলায় যা, বিহার যা, ইউপি যা, তোর কানে কানে তোর বর বলে দেবে এইটাতেই ভোট দেবে, তো সেটা গিয়ে তুই দিয়ে আসবি।
সেটা কি সত্যিকারের ভোটাধিকার একটা মহিলা শুধুমাত্র আমার বর যেটা বলছে, আমার স্বামী যেটা বলছে, আমার ছেলে যেটা বলছে সেটাকেই আমি যদি গিয়ে টিপে আসি, নিজের যদি আমার কোনো মানে মানসিকতা না থাকে, নিজের যদি কোনো মেন্টাল ফ্রেম না থাকে, আমি ভোট দিয়েছি, সেটা কি আমার সত্যিকারের ভোট রাইটসকে এনজয় করা নয় তো। ওটা সমাজ দিতে দিত না। ভোট রাইটস কিন্তু ওদের সবসময় ছিল, প্রত্যেকটি মানুষের ভোট রাইটস ছিল। আচ্ছা, তো এবার আমি জিজ্ঞেস করবো যে এতগুলো কথা বললাম, সেখানে এই তোমার খুব ভালো একটা এক্সপিরিয়েন্স এবং ওয়ার্স্ট একটা এক্সপিরিয়েন্স একটা তো জেনেছি, ওটা ছাড়াও যদি কোনো ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স মানে তুমি তোমার সাথে হতে দেখেছো বা তোমার কোনো বন্ধুদের সাথে হতে দেখেছো যারা এই LGBTQ এর সম্প্রদায়ের মধ্যে পড়ে, তো সেইটা যদি একটু শেয়ার করো। আমার ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স খুব কম, খুব কম। হয়তো এটা আমার জেদের জন্য, আমি এত মানে সহজ করে বলতে পারি বলে ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স খুব কম, মানে সামাজিকভাবে কম। এবার প্রেমের ক্ষেত্রে সবারই খারাপ প্রেম হয়েছে, আমি আর প্রেম নিয়ে গাজাতে চাই না প্রত্যেকবার যে আমাকে আমার এ মেরেছিল, এ ছেড়ে দিয়েছিল। তো ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স আমার খুব কম, তবে ভালো এক্সপিরিয়েন্স অনেক আছে, বিশ্বাস কর। মানে রোজ দিদি বলে ডাকা, রাস্তায় এসে, মানে এরকম একটা খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স, এটা আমি কোনোদিন কোনো মিডিয়াতে বলিনি, এটা আমি সারা জীবন মনে রাখবো। অ্যাজ আ লেখক হিসেবে এটা আমার প্রাপ্তি, অ্যাজ অ্যান কবিতা পাঠক হিসেবে, আবৃত্তিকার যদি কেউ বলে, আমি বলছি না, সৃষ্টটা করছি না, তা হিসেবে প্রাপ্তি। আমি বারুইপুরে একটা প্রোগ্রাম করতে গেছিলাম, অনুষ্ঠান করতে গেছিলাম, করে আমি যখন কবিতা পড়ে নামছি, একজন 80 বছরের বৃদ্ধা মহিলা এসে আমাকে বলে, এই তুমি আমার প্রেমিকা হবে। বৃদ্ধা মহিলা কিন্তু। তো এই এক্সপিরিয়েন্স গুলো, মানে সে কিন্তু তখন কিন্তু আমার দাঁড়িয়ে রয়েছে, গোপ আছে, কিন্তু সে আমার এই কবিতার মাধ্যম দিয়ে আমার নারী সত্তাকে চিনতে পেরেছিল, ঠিক আছে। তো আমি বিশ্বাস কর, আমাকে বা আমার চারিদিকের মানুষরা না আমাকে কোনোদিন কোনো খারাপ এক্সপিরিয়েন্স দেয়। এবার পলিটিক্যালি অনেক খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে, বাট LGBTQ মানুষ হিসেবে আমি বললাম না প্রথমেই যে আমি যে বৃত্তে থাকি সেখানে মানে আমি খুব ভালো, অনেক অনেক মানে অঢেল ভালো ভালো এক্সপিরিয়েন্স রয়েছে, অঢেল ভালো ভালো এক্সপিরিয়েন্স রয়েছে, ঠিক আছে। হ্যাঁ, মানে কেউ কেউ মাঝে মাঝে বলে, আমি তোমাকে একটু সাজিয়ে দেবো, ঠিক আছে, বা আমার খুব হিংসে হয়, ঠিক আছে। তো এগুলো আছেই। আর খারাপ এক্সপিরিয়েন্স রিসেন্টলি শুনলাম নাকি, আমি জানি না এই ব্যাপারটা নিয়ে এখন অব্দি কোনো মিডিয়ায় খবর হয়েছে কিনা, তমাত্ম বলে কোনো একটি ছেলেকে রিসেন্টলি নাকি হাজরা মেট্রোর সামনে রেপ করা হচ্ছে। হি ইজ এন LGBTQ পারসন, নিজেকে গিয়ে বলে গিয়ে করে, বাট এটার আমার কাছে কোনো শিওরিটি নেই, তাই জন্য আমি খুব ভালো করে বলতে পারছি না। তবে শুনেছি, কালকে শুনে ব্যাপারটা শুনে আমার খুব খারাপ লাগলো, কারণ আমি এখনো অব্দি আলটিমেটলি তো তমাত্ম বায়োলজিক্যালি একটা মেল, তো জানি না ওর ফিজিক্যাল অ্যাবিউজাররা কতটা শাস্তি পাবে। যদি সত্যি হয়ে থাকে এই ঘটনাটা, তাহলে আমি চাইবো মিডিয়া প্রশাসন একটুখানি খুঁটিয়ে দেখুক ব্যাপারটা। আচ্ছা, এর আগে একটা কথা বলছিলাম যে আপনাদের যে রেইনবো প্যারেড এখনো 10-12 বছর আগে অবধি আমরা দেখিনি বা দেখা যেত না, কিন্তু সম্প্রতি নন্দন চত্বরে রেইনবো প্যারেড দেখা যায় একটা সময়। হ্যাঁ, রেইনবো প্যারেড শুধু নন্দন চত্বরে হয় না, রেইনবো প্যারেড বিভিন্ন জায়গায় হয় শহরে। এখন খুব বেশি প্রচারে আসছে। হ্যাঁ, এখন মানে 50,000 মানুষ যায় ভাব একটা প্যারেডে। এন্ড বলে রাখা ভালো, শুধুমাত্র LGBTQ মানুষ নয়, LGBTQ মানুষের চেয়ে বেশি কিন্তু স্ট্রেট পার্সনরা যারা LGBTQ রাইটসকে সাপোর্ট করে তাদেরকে যেতে দেখি। এটাই হচ্ছে ব্যাপার। রেইনবো প্যারেড বিষয়টা কি? মানে এটা কিসের? দেখ, রেইনবো প্যারেড বিষয় অনেকে অনেক ভাবে অনেকে ভাবে এটা হচ্ছে সেলিব্রেশন, আমরা গিয়ে আমাদের এই অস্তিত্বটার সেলিব্রেশন, কিন্তু সেলিব্রেট করার তো কিছু হয় না। একজন স্ট্রেট কি সেলিব্রেট করে? আমি স্ট্রেট করে না। তবে তাহলে রেইনবো প্যারেড কেন করা হয়? রেইনবো প্রাইড ওয়াক করা হয়, যেটা কলকাতা রেইনবো প্রাইড ওয়াক অর্গানাইজেশন থেকে করা হয়। এটা একটা পলিটিক্যাল এজেন্ডা। এটা যারা LGBTQ মানুষেরা শুনছে তাদেরকেও আমার বলে রাখা ভালো, কারণ যারা শুধুমাত্র ওখানে যান হচ্ছে এনজয় করতে, করবেন, নিশ্চয়ই করবেন, বাট এটা মাত্র একটা ভিজিবিলিটি, একটা পলিটিক্যাল এজেন্ডা যে আমাদের ভয়েস, আমাদের মানে এটা মানুষকে শুনতে হবে। অ্যান্ড রেইনবো প্রাইডের সব থেকে ভালো বিষয় কি জানিস? শুধুমাত্র ওরা কিন্তু LGBT রাইটস নিয়ে কথা বলে না। প্রত্যেকটি রেইনবো প্রাইডে সমাজে ঘটে যাওয়া আর যা সামাজিক মানে অসামাজিক বিষয়গুলো আছে, যেরকম ধর আগে লাস্ট যে রেইনবো প্রাইডটা হচ্ছে 2019-এ, তখন আমরা NRC নিয়ে কথা বলেছিলাম।
ঠিক আছে, আমরা আসিফাকে নিয়ে কথা বলেছিলাম, আমরা নিয়ে কথা এখানে রেনবো প্যারেড ইজ নট অনলি এলজিবিটি রাইটস প্যারেড, রেনবো প্যারেড ইজ ইকুয়ালি আ প্যারেড अगेंस्ट এভরি সোশ্যাল অ্যাট্রসিটিস। তো হ্যাঁ, যেখানে এলজিবিটি মানুষেরা বেশিভাবে ফোকাস হচ্ছে নিজেদের ভিজিবিলিটির জন্য, এটা কিন্তু একটা ভীষণভাবে পলিটিক্যাল, রাজনৈতিক মতামত, কোনো দলীয় রাজনৈতিক না, একটি সামাজিক লিঙ্গ আন্দোলনের একটি প্রতীক। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে এবং আশা করি আপনাদেরও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। পরে দেখা হবে আবার অন্য কোনো অতিথিদের সাথে, ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।